হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের ক্লাসে আমরা দেখো তোমাদের ক্লাস 9-এর ফিজিক্যাল সায়েন্সে চ্যাপ্টার নাম্বার 4.1 অ্যাটমিক স্ট্রাকচার বা পরমাণুর গঠন, সেই চ্যাপ্টারটা আমরা স্টার্ট করতে চলেছি। অলরেডি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে যে দুটো চ্যাপ্টার আছে, পরিমাপ, মেজারমেন্ট এবং তার সঙ্গে বল ও গতি, এই দুটো চ্যাপ্টার থেকে আমাদের সম্পূর্ণ নোটস প্রোভাইড করা হয়ে গেছে। নোটসের মধ্যে সমস্ত প্রশ্ন, যতগুলো প্রশ্ন তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য ইম্পর্টেন্ট, সবগুলো আলোচনা করেছি। সেই ক্লাসগুলো তোমরা দেখে নিও। এবং তার পাশাপাশি আমি সাজেশন প্রোভাইড করেছি। সাজেশনের একটা আমি অলরেডি ক্লাস প্রোভাইড করে দিয়েছি, যেখানে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের ক্ষেত্রে 3টে চ্যাপ্টারের মধ্যে তোমরা কোন কোন প্রশ্নগুলো দেখে যাবে, যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট, সেগুলো আমি সাজেশনের মধ্যে ইনক্লুড করে দিয়েছি। সেখানে স্টার, ডাবল স্টার, ট্রিপল স্টার দিয়ে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দেখানো হয়েছে। সাজেশনের ক্লাসটা অবশ্যই দেখবে, তার কারণ সাজেশনের ভিডিওটা তোমরা যদি ঠিকমতো দেখো, সেটা যদি ফলো করো, ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন অনেক স্কুলে 100%ই কিন্তু তোমরা কমন পাবে। অবশ্যই সাজেশনের ক্লাসটি দেখে নিও, কেমন? আর সাজেশনের ক্লাস খুঁজতে যদি অসুবিধা হয়, তোমরা এমনি ভিডিওতে পাবে। তাছাড়া তোমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে আমি ক্লাস 9-এর ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স সমস্ত বিষয়ের আমরা প্লেলিস্টে লিঙ্ক দিয়ে দিয়েছি। সেখানে ফিজিক্যাল সায়েন্সের প্লেলিস্টে যাবে, দেখবে তোমাদের সাজেশনের ক্লাসটা সেই প্লেলিস্টের মধ্যে দেওয়া হয়েছে। ওকে, দেখো আমরা শুরু করি পরমাণুর গঠন। পরমাণুর বিষয়টা আমরা অলরেডি ক্লাস 7 থেকে পড়ে এসেছি। ক্লাস 7-8-এ পরমাণু, অণু, বিভিন্ন গঠন সম্পর্কে পড়েছি। আজকে আমরা দেখব আমাদের এই চ্যাপ্টারে যে বিষয়বস্তু আছে, প্রথমে সেটা হচ্ছে তড়িৎ মোক্ষণ নল, মানে ডিসচার্জ টিউবের মধ্যে কিভাবে ক্যাথোড রশ্মি বা ইলেকট্রন এটা আবিষ্কার করা হয়েছিল। বিজ্ঞানী উইলিয়াম ক্রুক্স এটা আবিষ্কার করেছিলেন। তিনি, দেখো এখানে আমি ছবিটা দেখাচ্ছি, দেখো এখানে যে ছবিটা দেওয়া হয়েছে, এটা হচ্ছে দেখো তড়িৎ মোক্ষণ নল। এই তড়িৎ মোক্ষণ নলের মধ্যে দেখো এখানে এদিকে রয়েছে ক্যাথোড, এদিকে রয়েছে অ্যানোড। ক্যাথোড অ্যানোড সেট করা হয়েছে এবং এই দুটি ধাতব তড়িৎদ্বারের মাঝখানে এই ভেতরে একটা বাতাস থাকে। ভেতরে যে বাতাসটা থাকে সেটার চাপটা খুবই কম চাপ রাখা হয়, সেটা 0.01 এত মানে মিলিমিটার অফ এইচজি। জেনারেলি বাতাসের চাপ কত? বাতাসের প্রমাণ বায়ুমণ্ডলের চাপ হচ্ছে 76 সেন্টিমিটার পার স্তম্ভের চাপ। সেখানে এই চাপটা হচ্ছে সেন্টিমিটারে নয়, সেটা মিলিমিটারে, এবং তার সঙ্গে 0.01 মানে একদমই নিম্ন চাপে এখানে বাতাস রাখা হয়। এবং এখানে বিভব পার্থক্য বা পোটেনশিয়াল ডিফারেন্সটা ভেরি হাই রাখা হয়, খুব হাই রেখে এখানে আমরা সমপ্রবাহ মানে ডাইরেক্ট কারেন্ট চালাই। সমপ্রবাহ বা ডাইরেক্ট কারেন্ট যদি চালানো হয়, তাহলে এখানে আমরা কি দেখতে পাই? এখানে দেখতে পাই এই ক্যাথোড যে আমরা তড়িৎদ্বারটা বা ইলেকট্রোডটা নিয়েছি, সেখান থেকে এক ধরনের অদৃশ্য রশ্মি নির্গত হচ্ছে, সোজাসুজি নির্গত হয়ে ক্যাথোডের বিপরীত দিকে কিন্তু এই দেওয়ালে কি করছে? গ্রিন কালারের কিন্তু প্রতিপ্রভা সৃষ্টি করছে, সবুজ বর্ণের কিন্তু প্রতিপ্রভা সৃষ্টি করছে। এবার যেহেতু ক্যাথোড থেকে, এই তড়িৎদ্বার থেকে আমাদের এই রশ্মিটা নির্গত হচ্ছে, এই জন্যই কিন্তু একে কি বলা হয়? ক্যাথোড রশ্মি বলা হয়। পরবর্তীকালে দেখা যায় যে এটা ঋণাত্মক তড়িৎধর্মী, এবং পরে একে নামকরণ করা হয় কিন্তু ইলেকট্রন। বিজ্ঞানী জে থমসন কিন্তু এখান থেকেই পরবর্তীকালে ইলেকট্রন আবিষ্কার করেছিলেন। ওকে, বোঝা গেল। অনেক সময় ইলেকট্রনের আবিষ্কার বা ক্যাথোড রশ্মির উইলিয়াম ক্রুক্সের তড়িৎ মোক্ষণ নলের পরীক্ষাটা ব্যাখ্যা করো, সেটা দিয়ে থাকে প্রশ্নবিচিত্রাতে, তোমরা পাবে, সেই জন্য প্রশ্নটা দেওয়া হয়েছে। নেক্সট, ক্যাথোড রশ্মির 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। এই বৈশিষ্ট্যগুলো তোমরা করে নিও। এখানে ক্যাথোড রশ্মির ক্ষেত্রে আলো যেমন সরল রেখা বরাবর চলে মানে স্ট্রেট লাইন বরাবর গমন করে, ক্যাথোড রশ্মিও কিন্তু সরল রেখা বরাবর চলে। আর এটা অল্প, একদমই খুব কম ভর বিশিষ্ট ক্ষুদ্র ক্ষুদ্র কণা নিয়ে গঠিত। আর ক্যাথোড রশ্মি দেখো ঋণাত্মক আধানযুক্ত কণার সমন্বয়ে গঠিত। অ্যাকচুয়ালি ক্যাথোড রশ্মি মানে কি? ইলেকট্রনের স্রোত, তাহলে ঋণাত্মক কণা দিয়ে তৈরি হবে, মানে ঋণাত্মক আধানযুক্ত কণা হবে। ওকে, পরবর্তী কোশ্চেন আমরা যাব, আলফা রশ্মির ধর্ম লেখো। আলফা রশ্মির ধর্ম, দেখো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে যেহেতু 40 নম্বরের প্রশ্ন হয়, সেখানে তোমাদের 2 নম্বরের প্রশ্ন আসবে। 3 নম্বরে যে প্রশ্নগুলো হয় জেনারেলি যেটা হয় সেটা হচ্ছে 2+1 এরকমভাবে ভেঙে দেওয়া থাকে। তাহলে প্রত্যেকটা, যেমন ক্যাথোড রশ্মির আমরা 3টে বৈশিষ্ট্য দেখলাম, এর থেকে বেশি বৈশিষ্ট্য দেখার দরকার নেই। আলফা রশ্মির ক্ষেত্রেও চেষ্টা করবে দুটো বা 3টে বৈশিষ্ট্য দেখে যাওয়ার বা ধর্ম দেখে যাওয়ার। এখানে হচ্ছে আলফা রশ্মিটা 2 একক ধনাত্মক মানে +2, তার একক আধান হচ্ছে +2,
আধান বিশিষ্ট হিলিয়াম আয়নের স্রোত, মানে একে আমি হিলিয়াম 2+ হিসাবে লিখতে পারি। ওকে, এবং এটা প্রত্যেকটা আলফা কণা যদি আমরা আধানের কথা ভাবি তাহলে এক একটা প্রোটনের আধান যদি +1 ধরি, তাহলে আলফা কণা যেহেতু প্রোটনের আধানের দ্বিগুণ, তাহলে +2 আমরা ধরতে পারবো, +2 ইউনিট। এবং তার সঙ্গে এখানে আমরা একটা প্রোটনের আধান জানি, প্রোটনের আধান হচ্ছে যদি ইএসইউ ইলেকট্রোস্ট্যাটিক ইউনিটে আমরা যদি বের করি তাহলে 4.8 ইন্টু 10⁻10⁻10 ইএসইউ ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট একটা প্রোটনের আধান। অবশ্যই তার সামনে আমি চাইলে প্লাস দিতে পারি, যেহেতু প্রোটনের আধান হচ্ছে ধনাত্মক। তাহলে একটা প্রোটনের আধান যদি এটা হয়, তাহলে আমি বলছি যে আলফা রশ্মির আধান হচ্ছে প্রোটনের আধানের দ্বিগুণ। তাহলে তুমি এটাকে এই 4.8 ইন্টু 10⁻10কে 2 দিয়ে গুণ করো, তাহলে 4⁻10⁻10 তো থাকবেই, আর 4.8কে 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে 9.6। তাহলে 9.6 ইন্টু 10⁻10 ইএসইউ এটা হবে প্রত্যেকটা আলফা কণার আধান। আর কি, গ্যাসকে যদি মানে যখন কোনো গ্যাসের মধ্যে দিয়ে যায় তখন সেই গ্যাসটাকে আয়নিত করে, মানে গ্যাসটাকে তার উপাদান আয়নের মধ্যে ক্যাটায়ন অ্যানায়নের মধ্যে কিন্তু ভেঙে দেয়। ওকে, এবং আলফা রশ্মির ক্ষেত্রে যেহেতু আলফা রশ্মির ভর রয়েছে, সেক্ষেত্রে এর যেটা গ্যাসকে আয়নিত করার ক্ষমতা, আলফা রশ্মি মানে এরকমভাবে আমরা লিখি, যেহেতু টাইপটা করা হয়নি আলফা রশ্মি, এটা হচ্ছে আলফা রশ্মি, সেই আলফা রশ্মির গ্যাসকে আয়নিত করার ক্ষমতা বিটা রশ্মি বা তার সঙ্গে গামা রশ্মির থেকেও কিন্তু বেশি হয়। জেনারেলি আলফা রশ্মির ভেদন ক্ষমতা সব থেকে বেশি, গ্যাসকে আয়নিত করার ক্ষমতা কিন্তু বেশি। ওকে, আর বিটা রশ্মির কম, গামা রশ্মির আরও কম। নেক্সট কোশ্চেনে যাবো আমরা, ইলেকট্রন, প্রোটনের এবং নিউট্রনের আধান এবং ভরের তুলনা, এগুলো তোমরা করে নিও, এখানে দেখার কিছু নেই তোমাদের। এখানে মানে এই যে কেজিতে যদি বলে তখন তোমরা কি লিখবে, ইলেকট্রনের, প্রোটনের এবং নিউট্রনের ভর এইগুলো তোমরা করবে। ইলেকট্রনের ভর হচ্ছে দেখো এই যে 9.11 ইন্টু 10⁻31 কেজি। ওকে, গ্রামে বললে সেটা কত হবে, -10⁻28 হয়ে যাবে, মানে 9.11 থাকবে আর 10⁻28, তাই না, এত গ্রাম হবে। এটা যদি আমরা কেজিতে লিখেছি, গ্রামে লিখলে 10⁻24 হয়ে যাবে, বাদ বাকি একই থাকবে। এখানে জিনিসটা মজার বিষয়, প্রোটনের থেকে নিউট্রনটা একটু সামান্য ভারী, দেখো এটা 1.6725ও লিখতে পারি, তাহলে 672 লিখলাম, 5 পর্যন্ত লিখলাম না, দশমিকের পর 3 ঘর লিখলাম, তাহলে 1.672, আর এটা দেখো 1.675, মানে একটু বেশি, লাস্টে 3 নম্বর ঘরে এটা 2 আছে, এটা 5 আছে, মানে নিউট্রন সব থেকে ভারী কণা। ওকে, আধান যদি ভাবি, আধান হচ্ছে আমরা এটা মনে রাখবো 1.6 ইন্টু 10⁻19 কুলম, বা কি বললাম আমি একটু আগে আলোচনা করলাম 4.8 ইন্টু 10⁻10 ইএসইউ, আর সামনে একটা প্লাস দেবে, এটা হচ্ছে প্রোটনের আধান। ইলেকট্রনে যখন করবে তখন এটাই লিখবে, শুধু সামনে মাইনাস দেবে যদি ইএসইউ ইলেকট্রোস্ট্যাটিক ইউনিটে লিখতে চাও। আর কুলম এককে লিখতে গেলে এটা হবে -1.6 ইন্টু 10⁻19 কুলম। প্রোটন আর ইলেকট্রন আধান একই হবে, সামনে শুধু এটা প্লাস, এটা হচ্ছে সামনে মাইনাস। আর নিউট্রনের কোনো আধান নেই, সেটা নিস্তড়িত, সেটা লিখে দেবে। এরপরে নেক্সট কোশ্চেন, রাদারফোর্ডের পরমাণু মডেলে কয়েকটি সিদ্ধান্ত লেখো। দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা যদি দেখো, আমি সাজেশনের মধ্যেও দিয়েছি তোমাদের, ধরো 100 জন যদি এখন ক্লাসটা দেখছো, 100 জন যদি দেখো, আমি বলে রাখি তোমাদের মিনিমাম 70টা স্কুলে তোমাদের এই প্রশ্নটা আসবেই। রাদারফোর্ডের পরমাণু মডেলের হয় সিদ্ধান্ত, বা রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি, বা ওই বোরের পরমাণু মডেল যেটা দেওয়া হয়েছে, এগুলো কিন্তু ভালো মতোভাবে করবে। সাজেশনের ক্লাসটা দেখবে, সাজেশনের ক্লাস থেকে ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন কমন পাবে, এটা আমি বারবার বলছি, তোমরা কিন্তু অবশ্যই সাজেশনের ক্লাসটা মিস করবে না। রাদারফোর্ডের পরমাণু মডেলের যেটা সিদ্ধান্ত, আলফা পার্টিকেল স্ক্যাটারিং, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা করেছিলেন। যেহেতু সময় খুব কম, আমি চেয়েছিলাম তোমাদের বোর্ডের মাধ্যমে ক্লাসটা করে দেওয়ার, যাতে করে সহজে ব্যাখ্যা করা যায়, সেটা পসিবল হলো না, বিশেষ কারণের জন্য আমি ক্লাসটা বোর্ডের মাধ্যমে দিতে পারলাম না। তোমাদের এখানে বলে দিচ্ছি একটু একটু করে, সময়টাও তোমাদের অনেকটা কম। আলফা কণা বিচ্ছুরণ যখন পরীক্ষা করেছেন তখন দেখেছিলেন যে ওই সোনার পাত ভেদ করে বেশিরভাগ আলফা কণা সোজাসুজি বেরিয়ে যাচ্ছে, ম্যাক্সিমাম নাম্বার অফ 20,000-এর মধ্যে একটা দুই একটা বাদ দিয়ে সবগুলোই সোজা বেরিয়ে যায়। তার মানে পরমাণুর বেশিরভাগ স্থানই হচ্ছে ফাঁকা। তুমি যদি সামনে তুমি বল ছুটছো, হয়তো তুমি ক্রিকেট বল নিয়ে সামনে ছুটে যাচ্ছ, কোনোটাও তোমার হাতে ফিরে আসছে, মানে কি সামনে জায়গাটা ফাঁকা। এবার সামনে ছোট্ট একটা পোল রয়েছে, নিয়ে তুমি অনেকবার মারছো, তোমার চোখ বন্ধ করে দিচ্ছ, অনেকবার মারছো, তারপরে একটা ফিরে আসছে, তখন তুমি কি বলবে, বেশিরভাগই ফাঁকা, সামনে হয়তো কিছু একটা জিনিস আছে, সেটাতে ধাক্কা খেয়ে হাতে ফিরে আসছে। সেরকম ব্যাপার, যখন ওই পরমাণুর মধ্যে দিয়ে ওই আলফা পার্টিকেল পাঠানো হয়েছিল,
20,000-এর মধ্যে বেশিরভাগই সবগুলোই পালিয়ে গিয়েছিলো, হয়তো 2-1টা কণা ফিরে আসছিল, কয়েকটা কণা মানে কিছুটা হচ্ছে 2-1টা কণা পুরো 180 ডিগ্রি রিটার্ন করছিল, 2-1টা কিছুটা বিচ্যুত হয়ে যাচ্ছিল, কিছু কোণে বিচ্যুত হয়ে যাচ্ছিল, ডেভিয়েশন দেখাচ্ছিল। যাই হোক, মানে এই সিদ্ধান্ত, এটা থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারবো বা তিনি কি সিদ্ধান্ত নিয়েছিলেন, সেটা হচ্ছে পরমাণুর ম্যাক্সিমাম যে পোর্শন সেটা হচ্ছে কিন্তু ভ্যাকেন্ট, পুরোটাই বেশিরভাগই হচ্ছে ফাঁকা। আর এখানে অল্প একটা স্থানে পরমাণুর মধ্যে 1,00,000 ভাগের মধ্যে এক ভাগের মধ্যে 1,00,000 ভাগের 1 ভাগ, সেই জায়গাটা হচ্ছে কি নিউক্লিয়াস। আমরা এখানে দেখাতে পারছি না, আমরা বড় করে নিউক্লিয়াস দেখাই, কিন্তু অ্যাকচুয়ালি পরমাণু যতটা, তার নিউক্লিয়াস হচ্ছে তার 1,00,000 ভাগের 1 ভাগ। তাহলে কতটা ছোট পরমাণুর তুলনায়। এই যে বাকি জায়গাগুলো যেখানে ইলেকট্রনগুলো ঘোরাঘুরি করে, বেশিরভাগই স্থানে কিন্তু ফাঁকা। এই জিনিসটা মনে রাখবে। ওকে, নেক্সট। তাহলে আমরা যদি ভাবি যে 2 নম্বর পয়েন্টে ছোটো করে লিখবো, তাহলে এখান থেকে শুরু করবে এবং এতটা পর্যন্ত লিখবি। যারা পেড ক্লাসে আছো, হোয়াটসঅ্যাপ পেড গ্রুপের মধ্যে রয়েছে, তোমরা চাইলে এই জায়গাটা ছোটো করে নিতে পারো। ইউটিউবে যারা দেখছো তারা অবশ্যই ছোটো করে নিতে পারো। ইউটিউবে আমি সব ক্লাসই প্রোভাইড করি। পেড ক্লাসে তোমাদের মধ্যে ডিফারেন্স রয়েছে যে পেড ক্লাসে আমাদের জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইতিহাস, ভূগোল সবগুলো নোটস আমরা পিডিএফের আকারে প্রোভাইড করি, যাতে করে তাদের পড়তে সুবিধা হয়, রিভিশন দিতে সুবিধা হয়, তাদের সুবিধা অসুবিধাগুলো তারা পেড ক্লাসে হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাতে পারে। রাইমার্টিন প্রশ্নচিত্র সমাধান, সাজেশন, পিডিএফ, আনসার সবগুলোই পাই। তোমরা যেটা পাও না সেটা হচ্ছে পিডিএফগুলো তোমরা পাও না। প্রশ্নচিত্রা বলো বা ক্লাসের যে ক্লাসগুলো হচ্ছে সবগুলো তোমরা পাচ্ছ, ইউটিউবের মধ্যে পাচ্ছ, কিন্তু সেগুলো পিডিএফ পাচ্ছ না। সাজেশান সেগুলোরও পিডিএফ, আনসার পাচ্ছ না। রাইমার্টিনেরও পিডিএফগুলো পাচ্ছ না। চাইলে পেড ক্লাসে যুক্ত হতে পারো। অনেকে ওয়ান টাইম, তোমাদের জন্য ওয়ান টাইম ক্লাস, মানে এই মার্চ মাসের জন্য শুধুমাত্র ওয়ান টাইম একটা জিনিস আমরা একটা প্যাকেজ স্টার্ট করেছি। ওয়ান টাইম তোমরা সমস্ত 4টে বিষয়ের নোটস, সাজেশান নিতে পারো। ওকে, ইচ্ছুক থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দেবো, তোমরা সেখান থেকে যোগাযোগ করতে পারো। আর যাদের অসুবিধা রয়েছে তারা ইউটিউব থেকে দেখে দেখে করে নিতে পারো। কেমন? অলরেডি অনেকে সেটা করে, যাদের প্রবলেম রয়েছে তারা ইউটিউব থেকে দেখে নেয়। নেক্সট দেখো, এখানে বলছে যে 90 ডিগ্রি বা তার থেকে বেশি কোণে বিক্ষেপিত হয়, এরকম খুব অল্প আলফা কণা রয়েছে। আর 180 ডিগ্রি কোণে কয়েকটা খুব কম সংখ্যক আলফা কণা মানে ডেভিয়েশন দেখায় বা বিচ্যুত হয়। আর এখানে বলেছে 5 নম্বর পয়েন্টটা, যাই হোক চাইলে করতে পারো বা দরকার নেই। রাদারফোর্ডের পরমাণু মডেলের, তাহলে আমরা যদি সংক্ষিপ্ত পরিচয় চাই, এটা অনেক সময় বলে যে রাদারফোর্ডের পরমাণু মডেলের সংক্ষিপ্ত পরিচয় দাও বা পরমাণু মডেলটি বর্ণনা করো, প্রশ্নবিচিত্রাতেও পাবে। আমি আমার ক্লাসগুলোতে যতগুলো প্রশ্ন দিয়ে থাকি, তোমরা প্রশ্নবিচিত্রা করো, স্কুলের কোশ্চেন, আমাদের যদি সব ক্লাস তোমরা ঠিকমতো ফলো করো, পরিমাপ চ্যাপ্টার আমাদের কমপ্লিট হয়ে গেছে, বল ও গতি হয়ে গেছে, পরীক্ষার পর তোমরা মিলিয়ে নিও আমরা ইউটিউবে যা যা ক্লাস দিয়েছি, ইউটিউবের সমস্ত ক্লাস যদি তোমরা ফলো করেছো, পেড ক্লাসে তোমরা তো অলরেডি তোমাদের পিডিএফ রয়েছে, তোমাদের অসুবিধা নেই। যারা এমনি ক্লাস ফলো করেছো, দেখেছো, তোমরা সমস্ত কোশ্চেন কিন্তু কমন পাবে। পেড ক্লাসটা এমনভাবে তৈরি করা হয়েছে, পেড ক্লাসে নোটস এমনভাবে আমরা তৈরি করেছি, সায়েন্সের সাবজেক্ট হওয়া সত্ত্বেও ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সের যে প্রশ্নগুলো আমরা দিয়েছি সেখান থেকে কিন্তু তোমরা সমস্ত প্রশ্ন কিন্তু কমন পাবে। কেমন? সেভাবে কিন্তু দেওয়া হয়েছে। যাই হোক, রাদারফোর্ডের পরমাণু মডেলের সংক্ষিপ্ত পরিচয় দেবো আমরা। এখানে পরমাণু মডেলের পরমাণু দুটো অংশ, একটা হচ্ছে মাঝখানের নিউক্লিয়াস বা কেন্দ্রক বলা হয়, আর আউটার মানে নিউক্লিয়াসের চারিদিকে যে মানে আউটার পোর্শন রয়েছে সেটাকে বলা হয় ইলেকট্রন মহল বা ইলেকট্রন অঞ্চল। নিউক্লিয়াসের মধ্যে যেহেতু প্রোটন নিউট্রন থাকে, নিউট্রনের কোনো আধান নেই, তাহলে প্রোটনের আধান তো আছে ধনাত্মক, তার মানে প্রোটনটা হচ্ছে নিউক্লিয়াসটা হচ্ছে ধনাত্মক আধানযুক্ত। আর নিউক্লিয়াসকে ঘিরে বিভিন্ন কক্ষপথ, এটা প্রথম কক্ষপথ, তারপর দ্বিতীয় কক্ষপথ আঁকতে পারি, তারপর 3 নম্বর কক্ষপথ আঁকতে পারি, কে, এল, এম এরকমভাবে নাম দিয়ে, কে, তারপরে এল, তারপরে এম, এন, ও, পি, কিউ এরকমভাবে নামকরণ করা হয়। তাহলে সমকেন্দ্রিক, সবগুলোর একটাই কেন্দ্র, সমকেন্দ্রিক বৃত্তাকার বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো তীব্র বেগে আবর্তন করে। আর এখানে আর একটা জিনিস, সেটা হচ্ছে যে এই যে ঘূর্ণায়মান ইলেকট্রনগুলি কেন্দ্রাতিক বল, মানে সেন্ট্রিফিউগাল ফোর্স, কেন্দ্রাতিক বল মানে এই যে বাইরের দিকে বেরিয়ে যাওয়ার যেটা বল রয়েছে, মানে ছিটকে বাইরে যেতে চাই সেই জিনিসটা। আর নিজেদের মধ্যে ইলেকট্রন নেগেটিভলি চার্জ, নিউক্লিয়াস হচ্ছে ধনাত্মক আধানযুক্ত কণা, মানে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আছে সেটা ধনাত্মক, তাহলে প্লাস মাইনাসের মধ্যে কীভাবে আকর্ষণ হবে, তাহলে এইদিকে আকর্ষণ, সেটা মানে স্থিরতড়িৎ আকর্ষণ বল, আর এইদিকে হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স, যেটা বাইরে কাজ করছে, সেটা সমান আর বিপরীতমুখী হওয়ার জন্য ইলেকট্রনটা বাইরেও পালাচ্ছে না বা নিউক্লিয়াসে গিয়েও আছড়ে পড়ছে না, এরকমভাবে টানভাবে কিন্তু ঘুরছে। তুমি একটা দড়িতে করে একটা পাথরকে নেবে, নিয়ে হাতে করে জোরে জোরে ঘোরাবে,
দেখবে সেটা কিন্তু হাতেও পড়বে না বা ছিটকে বাইরে যাবে না, গোল গোল করে কিন্তু ঘুরবে, জোরে ঘোরাবে ঘোরে, তাহলে সেরকমভাবে কিন্তু ইলেকট্রনগুলো ঘোরে। ওকে, আর বেশিরভাগ অংশে ফাঁকা, এসব জিনিসগুলো বলা হয়েছে, কেমন, এই পয়েন্টগুলো আমি অলরেডি ডিসকাস করেছি। এরপর নেক্সট, রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি, দারুণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। রাদারফোর্ডের পরমাণু মডেলের কিছু ত্রুটি রয়েছে, তোমাদের টেক্সট বুকের মধ্যে ছবি আছে, ছবিটা অবশ্যই ফলো করবে বোঝার জন্য, বুঝতে গেলে ছবিটা তোমাকে পাশে রাখতে হবে। এক হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের ক্ষেত্রে ফার্স্ট যেটা এরর রয়েছে বা সীমাবদ্ধতা বা ত্রুটি রয়েছে, সেটা হচ্ছে যে পরমাণু স্টেবিলিটি বা স্থায়িত্ব কিন্তু রাদারফোর্ড কোনোভাবে ব্যাখ্যা করতে পারেনি। তার কারণ ম্যাক্সওয়েলে যেটা ইলেকট্রোম্যাগনেটিক যে থিওরি রয়েছে, তড়িৎচুম্বকীয় যে তত্ত্ব, সেই অনুযায়ী ইলেকট্রনগুলি বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে, তাহলে যদি আবর্তন করে তাহলে ইলেকট্রনগুলো কী হবে, শক্তিগুলো কমবে। তোমাকে যদি বৃত্তাকার পথে ঘোরায় তো তোমার এনার্জি কমবে না বাড়বে, কমবে, কমতে 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 তুমি টায়ার্ড হয়ে যাবে। সেরকমভাবে এখানে নিউক্লিয়াস রয়েছে, ইলেকট্রনগুলো ঘুরছিল, যদি এরকমভাবে ঘুরতে থাকে, ঘুরতে 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 কী হবে, ইলেকট্রনগুলো এনার্জি কমতে 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 একটা টাইম এসে একদম নিউক্লিয়াসে গিয়ে আছড়ে পড়বে। নিউক্লিয়াসে গিয়ে আছড়ে পড়লো মানে কি, ব্যাস, নিউক্লিয়াসের স্টেবিলিটি নষ্ট হয়ে গেল, নিউক্লিয়াসের স্থায়িত্ব নষ্ট হয়ে গেল। কিন্তু সত্যি সত্যি কি এটা হয়? এটা হয় না। তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেল দিয়ে কোনোভাবেই আমরা মানে একটা পরমাণুর স্টেবিলিটি বা স্থায়িত্ব কোনোভাবে ব্যাখ্যা করতে পারি না। এটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের প্রথম এরর বা প্রথম সীমাবদ্ধতা বা ত্রুটি, মনে থাকবে। নেক্সট আমরা কি দেখব, রাদারফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী আমরা নিরবচ্ছিন্ন বর্ণালী পাওয়ার কথা। নিরবচ্ছিন্ন মানে আমাদের এখানে কন্টিনিউয়াস স্পেকট্রাম পাওয়ার কথা, কিন্তু আমরা এখানে লাইন স্পেকট্রাম পাই। লাইন স্পেকট্রাম মানে সেটা হচ্ছে রেখা বর্ণালী। তোমরা এটা ক্লাস 10-এও নেই, ক্লাস 11-এর মধ্যে রয়েছে, তখন তোমরা ভালোভাবে আরও বিষয়টা বুঝে নিতে পারবে। এখন মনে রাখো যে রেখা বর্ণালীটা আমরা পাই পরমাণুর ক্ষেত্রে। ওকে, আর কক্ষপথের ব্যাসার্ধ, ইলেকট্রনের গতিবেগ, শক্তি সম্পর্কে কিন্তু আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে কোনো কিন্তু ধারণা পাই না। এটাও একটা কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি। চলো এবার আমরা আর একটা মজার বিষয়, মানে তরমুজের একটা মডেল, পাম্পুডিং মডেল বলা যায়, বা ক্ষীরের মধ্যে যেমন ওই কাজু বাদাম হোক বা কিশমিশগুলো যেমন আমরা গেঁথে গেঁথে রাখি মাঝখানে মাঝখানে, সেরকম জিনিসটা ভেবে পরমাণু মডেলের একটা ধারণা দেওয়া হয়েছিল, বিজ্ঞানী থমসন এটা দিয়েছিলেন। খুব মজার বিষয় এটা, যদিও এটা পরে বাতিল হয়েছিল, যে এরকম মানে যাচ্ছে তাই একটা মতবাদ দিলে তো আর হবে না, সায়েন্টিফিক্যালি সেটাকে প্রমাণ করতে হবে। যাই হোক, থমসন বলেছিলেন যে মানে ওই একটা গোলকের স্ফিয়ার, পরমাণু হচ্ছে একটা গোলকের স্ফিয়ার নিয়ে, যার মধ্যে কী আছে, ধনাত্মক গোলক, একটা ধনাত্মক গোলকের স্ফিয়ার, ধনাত্মক গোলক, স্ফিয়ার মানে তো গোলক, তাহলে ধনাত্মক গোলক, যার মধ্যে ওই ইলেকট্রনগুলো মাইনাসগুলো দেখো মানে পোতা আছে, মানে আমি ক্ষীর করেছি, ক্ষীরের মধ্যে এই কাজুগুলো কিশমিশগুলো আমি এখানে এখানে দিয়ে রেখেছি, সাজিয়ে ডেকোরেশন করেছি, মানে এরকম একটা মানে কি বলবো, মানে অদ্ভুত একটা চিন্তাভাবনা তার মধ্যে এসেছিল। হ্যাঁ, থমসন তিনি বলেছিলেন এটা হচ্ছে পাম পুডিং মডেল, ঠিক আছে, প্লাম পুডিং বলছে, যাই হোক পাম পুডিং মডেল, সরি। তাহলে এখানে ওই ধনাত্মক আধানযুক্ত মানে একটা গোলক পরমাণু, তার মধ্যে ওই ইলেকট্রনগুলো মানে সাজানো আছে, পুঁতে পুঁতে রাখা হয়েছে। ওকে, এটা একটা মানে সমানভাবে সুষমভাবে মানে ইউনিফর্মলি কিন্তু সেটাকে কিন্তু ডিস্ট্রিবিউট করা হয়েছে, এটাই থমসনের পরমাণু মডেলের। এটা কিন্তু দেয় তোমাদের, প্রশ্নবিচিত্রা তো দেখলাম এটা দিয়েছে, খুব একটা ইম্পর্টেন্ট নয় কিন্তু তোমাদের দিয়েছে, করবে কেমন থমসন, এটা কিন্তু তোমাদের ক্লাস 11-এও আর করতে হয়, জিনিসটা মানে একদম বাদ দেওয়ার নয়, এটা একটা ভালো একটা মডেল ছিল এক সময়, পরে সেটা পরিত্যক্ত হয়েছিল, একবার দেখেই নিও, খুব একটা টাফ নয়। আর প্রত্যেকটা জিনিস আমি খুব সহজ করে বোঝাচ্ছি, তোমরা আশা করি বুঝতে পারছো। অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশন আছে, জানাবে। দেখো, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা সোনার পাত কেন ব্যবহার করা হয়েছিল? আমরা তো অন্য কোনো ধাতুর পাত ব্যবহার করতে পারতাম। এখানে ব্যাপার হচ্ছে যে সোনার পাতটা অত্যন্ত নমনীয়, একদমই নমনীয়, ফ্লেক্সিবল, এবং সেটাকে পিটিয়ে 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 একদম পাতলা পাত, একদমই পাতলা পাত। দেখো, অন্য ধাতু হলে কিন্তু এতটা কম, 1 মিলিমিটার, তুমি জানো স্কেলের মধ্যে এই ছোটো 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 ঘর ঘর করে নেই, 5 ঘর পরে, এই 10 ঘর পরে 1 সেন্টিমিটার হয়, তারপর 2 সেন্টিমিটার, মাঝের একটা ঘর এরকম থেকে একটা ঘর মানে 1 মিলিমিটার, মাঝখানে দুটো ঘরের মধ্যে দেখাতেও পাচ্ছি না, এত ছোটো ছোটো দুটো ঘরের মধ্যে 1 মিলিমিটার। এটাকে দেখো কটা ভাগ করতে হবে, 1 2 3 4, মানে 10,000 ভাগ করবে, 10,000 ভাগ করবে, এই মাঝখানের ঘরটাকে 10,000 ভাগ করে তার 4 ভাগ নেব,
তাহলে 0.00004 এত মিলিমিটার এত পাতলা পাত দরকার ছিল, যেটা সোনার পাত দিয়ে বা সোনা এই মেটালটাকে দিয়ে কিন্তু তৈরি করা সম্ভব হয়েছিল, যেটা অন্যটা দিয়ে কিন্তু তৈরি করা সম্ভব হতো না। এই কারণেই কিন্তু সোনার পাতটা ব্যবহার করা হয়। নেক্সট কোয়েশ্চেন, তেজস্ক্রিয়তা কাকে বলে? কিছু কিছু পরমাণু আছে, যেমন দেখো রেডিয়াম বলো, রেডিয়াম, থোরিয়াম, ইউরেনিয়াম, যেমন ইউরেনিয়াম, থোরিয়াম টিএইচ, থোরিয়াম, অ্যাক্টিনিয়াম, এগুলো নিজে থেকে স্বতঃস্ফূর্ত মানে নিজে থেকে কিন্তু অবিরাম গতিতে ভেঙে গিয়ে হালকা মৌলের নিউক্লিয়াসে ভেঙে যায়, এবং তার সঙ্গে সঙ্গে কী হবে, তাহলে ভারী মৌল তারা ভেঙে গিয়ে দুটো হালকা মৌলতে পরিণত হবে, এবং তার সঙ্গে অদৃশ্য রশ্মি নির্গত করবে বা বিকিরণ করবে। সেই ধর্মটাকে বলা হয় তেজস্ক্রিয়তা। আর এর সঙ্গে যদি প্রশ্ন আসে যে তেজস্ক্রিয় মৌল কাকে বলে, তাহলে এই তেজস্ক্রিয়তার ধর্ম যারা যে সমস্ত মৌলগুলো দেখায় তাদেরকে বলা হয় তেজস্ক্রিয় মৌল। উদাহরণ যদি বলে তেজস্ক্রিয় মৌল, এগুলোই উদাহরণ, রেডিয়াম, থোরিয়াম, ইউরেনিয়াম, অ্যাক্টিনিয়াম, এগুলো হচ্ছে তেজস্ক্রিয় মৌলের এক্সাম্পল। এরও বলছে একটা নিউট্রন একটা প্রোটন একটা ইলেকট্রনের তুলনায় কত গুণ ভারী? নিউট্রন ইলেকট্রনের তুলনায় 1839 গুণ ভারী, আর প্রোটন ইলেকট্রনের তুলনায় 1837 গুণ ভারী। এখানে একটা কথা বলি, অনেক বইয়ে এই 1836 জায়গায় 1837 দেওয়া থাকে। তোমাদের স্কুলে যদি টেক্সট বই দিয়েছে, সে টেক্সট বুকে যদি 1837 থাকে, তোমরা পরীক্ষা এটাই লিখবে, ওকে? আর তোমাদের স্কুলের টেক্সট বুকে যেটা দিয়েছে হয়তো তোমাদের বুক লিস্টে, সেখানে এটা দেওয়া আছে, তাহলে এটাই লিখবে, ওকে? মেজার খুব একটা ডিফারেন্স নয়, এটা আগে দেখা হতো, এখন এটা ফলো করা হচ্ছে যে না এটা কিন্তু কারেক্ট হবে, সেটা বলা হচ্ছে, ওকে? নেক্সট, রাদারফোর্ড কেন পরমাণু নিউক্লিয়াসে ইলেকট্রনের অস্তিত্ব অনুমান করেছিলেন, কেন? দেখো, হাইড্রোজেন যদি আমরা ভাবি, হাইড্রোজেনের মধ্যে আমরা হাইড্রোজেন 1 লিখি, তাহলে হাইড্রোজেনে একটা ইলেকট্রন আছে, একটা প্রোটন আছে, একটা নিউট্রন আছে 1 - 1, মানে নিউট্রন কত? 1 - 1 মানে হচ্ছে 0। হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা প্রোটনের ভর দেখছিলাম, ইলেকট্রনের ভর তো নেগলিজেবল, নগণ্য, ইলেকট্রনের ভর একদমই ধরাই হয় না, নেগলিজেবল সেটা খুবই কম। প্রোটনের ভর আছে, তাহলে ইলেকট্রন আবিষ্কার হলো, প্রোটন আবিষ্কার হলো, তখন ভেবেছিল যে ইলেকট্রন আর প্রোটনই রয়েছে, মাঝখানে প্রোটন রয়েছে আর ইলেকট্রনগুলো চারিদিকে ঘুরছে, সেটাই ভাবা হতো, নিউট্রন তখন আবিষ্কার হয়নি। কিন্তু হাইড্রোজেন ছাড়া যখন অন্য পরমাণুগুলো দেখছে, হয়তো কার্বনের ক্ষেত্রে তুমি জানো যে কার্বনের 6টা, এখন জানো যে তুমি 6টা প্রোটন রয়েছে, 6টা ইলেকট্রন রয়েছে, 6টা নিউট্রন রয়েছে, 12 থেকে 6 মাইনাস করলে নিউট্রন 6টা। যাই হোক, তখন তো তারা জানতো না, তখন জানতো ইলেকট্রন হচ্ছে কটা রয়েছে? 6টা, প্রোটন রয়েছে 6টা। এবার ধরো এখানে হাইড্রোজেনের ক্ষেত্রে ভর হচ্ছে 1 একক, সাপোজ একটা প্রোটন হচ্ছে 1 একক, তাহলে প্রোটনের এই কার্বনের কটা হবে? কার্বনের 6টা প্রোটন আছে, তাহলে 6 একক হবে। কিন্তু দেখছে তার ভর কিন্তু 6 একক হচ্ছে না, 12 একক মতো হয়ে যাচ্ছে বা তার বেশি হচ্ছে সাপোজ। তাহলে সেটা কেন হচ্ছে? 6টা প্রোটন আছে, তাহলে 6 এককই হওয়ার কথা, যেহেতু ইলেকট্রনের ভর তো নগণ্য, তাহলে ইলেকট্রন বাদ দিয়ে আর প্রোটনই তো আছে, অন্য কিছু তো নেই, ইলেকট্রন আর প্রোটন নিয়ে তৈরি, তাহলে প্রোটন 6টা থাকলে 6 এককই হবে। তাহলে তার থেকে আরও বেশি ভর হয়ে যাচ্ছে কেন? তাহলে নিশ্চয় নিউক্লিয়াসের মধ্যে এমন কোনো কণা আছে প্রোটন ছাড়া যেটা খুব ভারী, প্রোটন বা প্রোটন থেকেও ভারী। তখন বিজ্ঞানী রাদারফোর্ড ভাবলেন যে নিউক্লিয়াসে শুধু প্রোটন নেই, অন্য কিছুও রয়েছে। আর একটা জিনিস ভাবলেন যে প্রোটন যদি 6টা থাকে, ইলেকট্রনও 6টা থাকবে, সব জিনিসেই প্রোটন যতগুলো ইলেকট্রন ততগুলোই থাকে, তাহলে যতগুলো প্রোটন, 10টা প্রোটন থাকলে 10টা প্লাস, 10টা ইলেকট্রন থাকবে, তাহলে 10টা মাইনাস নিয়ে চার্জ হয়ে যাচ্ছে টোটাল 0, পরমাণু নিঃসরিত হয়। তার মানে এখান থেকে আরেকটা জিনিস তিনি ভাবলেন যে নিউক্লিয়াসের মধ্যে এমন একটা কণা আছে যার ভর আছে, ভরটা প্রোটনের থেকে সামান্য বেশি হতে পারে, কেমন, কিন্তু তার কোনো আধান নেই। যদি আধান থাকতো তাহলে পরমাণু নিঃসরিত হতো না, যেহেতু প্রোটন আর ইলেকট্রন সমান, ওকে? তাহলে এরকমভাবেই তিনি কল্পনা করলেন যে না, পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে শুধুমাত্র প্রোটন নয়, প্রোটন ছাড়াও এমন একটা কণা আছে যেটার ভর আছে প্রোটনের মতো বা তার থেকে বেশি ভর আছে, কিন্তু তার কোনো আধান নেই, তাহলে নিস্তরিত কোনো কণা আছে। এখান থেকে তিনি পরবর্তীকালে বিজ্ঞানী স্যাডউইক নিউট্রন আবিষ্কার করেছিলেন, ওকে? নেক্সট, পরমাণুর নিউক্লিয়াসে বলছে ইলেকট্রন না থাকা সত্ত্বেও তেজস্ক্রিয় বিকিরণের সময় বিটা কণা নির্গত হয় কেন? বিটা কণা নির্গত হয় তার কারণ, যখন তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াসে আলফা রশ্মি, বিটা রশ্মি নির্গমনের মাধ্যমে কী হয়েছে দেখো, অপেক্ষাকৃত হালকা মৌলের নিউক্লিয়াসে পরিণত হয়, এটা আমরা জানলাম। এবার প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে যে পরমাণুর নিউক্লিয়াস থেকে বিটা কণা বেরোচ্ছে বলছে, তা নিউক্লিয়াসে বিটা কণা মানে তো ইলেকট্রনই ধরতে পারি আমরা, তাহলে ইলেকট্রন না থাকা সত্ত্বেও বিটা কণা বেরোচ্ছে কী করে? অ্যাকচুয়ালি কী হয়, এখানে এই যে নিউট্রন, সেটা নিউট্রনটা ভেঙে যায়, নিউট্রনটা ভেঙে গিয়ে একটা প্রোটন তৈরি হয়, এবং সেখানে
দেখো ইলেকট্রনের মতোই এখানে বিটা কণা কিন্তু বের হয়। দেখো এখানকার নিচে 1 আর এখানে কি রয়েছে -1, তাহলে 1 আর -1 হয়ে গেল 0, আর উপরে 1 আর 0 হয়ে গেল 1। তারপরে নিউট্রনটা ভেঙে একটা প্রোটন এবং একটা বিটা কণা বের হয়। তাহলে অ্যাকচুয়ালি নিউক্লিয়াসের মধ্যে আমাদের ইলেকট্রন বা বিটা কণা কিন্তু থাকে না, তাই না? তাহলে সেটা কি হয়, নিউট্রন ভেঙেই আমাদের একটা প্রোটন আর একটা ইলেকট্রন তৈরি হয়। একটা প্রোটন আর একটা ইলেকট্রন তৈরি হয়েছে কি ভেঙে, না তো নিউট্রন ভেঙে। নিয়ে ওই ইলেকট্রনটাই বিটা কণা হিসাবে কিন্তু নিউক্লিয়াস থেকে বের হয়। তাহলে এটাই কিন্তু হবে আমার এই প্রশ্নের আনসার। আজকের ক্লাসে আমরা লাস্ট আরও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা দেখে নেব, বোরের পরমাণু মডেলের স্বীকার্য। 3টে স্বীকার্য তোমাদের করতে হবে, দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন। সাজেশনের মধ্যে ট্রিপল স্টার দেওয়া হয়েছে। রাদারফোর্ডের পরমাণু মডেল, তার সিদ্ধান্ত যেগুলো ছিল, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার সিদ্ধান্ত সেটা করবে, বোরের পরমাণু মডেল সেটাও করবে, রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি। এই 3টে থেকে একটা 3 নম্বরের প্রশ্ন কিন্তু তোমরা পেতে পারো। কেমন? দেখো স্বীকার্য কী কী। যখন দেখা গেল যে রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি রয়েছে, তখন রাদারফোর্ডেরই শিষ্য মানে রাদারফোর্ডেরই বা ছাত্র নিলস বোর তার পরমাণু মডেলের মানে রাদারফোর্ডের পরমাণু মডেলের কিছু কারেকশান করলেন এবং নতুনভাবে বোর রাদারফোর্ড মানে পরমাণু মডেলটা কিন্তু দেন। দেখো ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে কেন্দ্র করে কেবলমাত্র কতগুলি নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে আবর্তন করতে পারে। মানে যে কোনো কক্ষপথে ঘুরবে সেরকম কিন্তু নিয়ম নেই, নির্দিষ্ট কতগুলো কক্ষপথ আছে সেগুলোতেই কিন্তু ঘুরতে পারবে, যে কোনো কক্ষপথে ঘুরতে পারবে না। ওকে, বিজ্ঞানীরা কিন্তু খুব চালাক হয়, তারা কিন্তু যখন দেখে এরকম এরকম জিনিসটা ভুল হচ্ছে তখন সেটাকে এমনভাবে কারেকশান করে যাতে সেটাকে আর পরবর্তীকালে কেউ ভুল বলতে না পারে। কেমন? দেখো নেক্সট, এইসব নির্দিষ্ট কক্ষপথে যে কোনোটিতে আবর্তন করার সময় ইলেকট্রনগুলো কোনো শক্তি গ্রহণও করে না, বাইরে থেকে কোনো শক্তি নেয়ও না, কোনো বর্জনও করে না। তাহলে ব্যাস আমরা দেখছিলাম যে ইলেকট্রন এই নিউক্লিয়াসকে ঘিরে যখন ইলেকট্রনগুলো আবর্তন করছে, ঘুরতে ঘুরতে শক্তি বিকিরণ করতে 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 কী হবে, নিউক্লিয়াস আছড়ে পড়ছিল, নিয়ে স্টেবিলিটি নষ্ট হচ্ছিল। কিন্তু রাদারফোর্ড কী করছিল, নিউক্লিয়াসের স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারছিল না, তো তিনি কী করলেন, বোর জিনিসটাকে পাল্টে দিল, যে যখন ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে ঘিরে আবর্তন করে তখন না ওই ইলেকট্রনগুলো বাইরে থেকে শক্তি গ্রহণ করে না বর্জন করে। তাহলে কক্ষপথগুলোর প্রত্যেকটা কক্ষপথগুলোর মানে এটা নিউক্লিয়াস যদি হয়, প্রত্যেকটা কক্ষপথে নির্দিষ্ট শক্তি রয়েছে, প্রত্যেকটা কক্ষপথের নির্দিষ্ট শক্তি রয়েছে, সেগুলোকে স্টেশনারি অরবিট সুস্থির কক্ষপথ বলা হয়। কেমন? নিয়ে এটা বলে তিনি ছেড়ে দিলেন। ওকে, এখান থেকে আলাদা প্রশ্নও আসে, সুস্থির কক্ষপথ বলতে কি বোঝো? 1 নম্বরের প্রশ্ন শর্ট কোয়েশ্চেন আসতে পারে, দেখে নিও এটা। নেক্সট 3 নম্বর দেখবো যেটা, সেটা হচ্ছে তিনি বলেছিলেন যখন কোনো ইলেকট্রন উচ্চতর শক্তির সুস্থির কক্ষপথ থেকে নিম্নতর শক্তির সুস্থির কক্ষপথে নেমে আসে, তখন ইলেকট্রনটি নির্দিষ্ট পরিমাণ শক্তির তরঙ্গের আকারে বিকিরণ করে। বিষয়টা কি স্যার? বিষয়টা হচ্ছে এই হচ্ছে নিউক্লিয়াস আমাদের, প্লাস দিয়ে দেখালাম যে প্রোটন রয়েছে, নিউট্রনও থাকে। যা হোক আমি এরকমভাবে দেখাই তোমাদের। ধরো যত দূরে যাব তত কিন্তু কক্ষপথের শক্তিগুলো কি হয়, কক্ষপথের শক্তিগুলো কিন্তু বাড়ে। ওকে, তাহলে উচ্চতর এই বেশিগুলো 3 নাম্বার, এটা হচ্ছে ধরো কে, এটা হচ্ছে এল, এটা এম। এবার কোনো একটা ইলেকট্রন এম থেকে হয়তো কেতে আসবে, এম থেকে কেতে যদি আসে, তাহলে উচ্চতর থেকে যখন নিম্নতর কক্ষপথে আসবে, তাহলে বেশি শক্তি থেকে কম শক্তির শক্তিস্তরে আসবে, তাহলে কি করবে, তাহলে এটা ধরো শক্তি হচ্ছে 100, এটার শক্তি ধরো 100, সাপোজ এটার শক্তি হচ্ছে 50 আর এটার শক্তি হচ্ছে 20। তাহলে বেশি শক্তি থেকে যখন এই বাইরের কক্ষ থেকে 3 নম্বর কক্ষ থেকে যখন এই প্রথম কক্ষপথে আসবে, এম কক্ষ থেকে কে কক্ষে আসবে, তখন সে কী করবে, ওই 80 থেকে এই 100 থেকে 80 মাইনাস করে, তাহলে এই 80 পরিমাণ শক্তি সে কী করবে, তরঙ্গের আকারে বিকিরণ করবে। তাহলে উচ্চতর শক্তি স্তর থেকে নিম্নতর শক্তি স্তরে আসলে শক্তি বিকিরণ করে। উল্টোভাবে যদি এবার কি হয়, এই কে কক্ষ থেকে এম কক্ষে যাবে, কে কক্ষ থেকে এম কক্ষে মানে নিম্নতর থেকে উচ্চতর যদি যায়, তাহলে 20 থেকে 80 100তে যেতে গেলে তাকে 80 পরিমাণ শক্তি কী করতে হবে, গ্রহণ করতে হবে। তাহলে এইখানে বিকিরণ করবে মানে মাইনাস হবে। আর যখন উচ্চতর থেকে নিম্নতর হলে কি হয়েছে, শক্তি বিকিরণ করছে, আর নিম্নতর থেকে যখন উচ্চতর শক্তি স্তরে যাবে তখন ইলেকট্রন শক্তি গ্রহণ করবে। কেমন? তাহলে আজকে আমরা কোশ্চেন নাম্বার 14 পর্যন্ত আলোচনা করলাম। আজকে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। যারা চ্যানেলটিতে প্রথমবার এসছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তোমরা ক্লাস 9-এর জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইতিহাস, ভূগোল 4টে বিষয়েরই
ক্লাসগুলো পাবে, প্রশ্নবিচিত্রার সমাধানগুলো পাবে। লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্সের প্রত্যেকটা ক্লাস খুব সহজ করে আমি বোঝাই, যদি যারা রেগুলার ক্লাস ফলো করো তোমরা জানো। আর যারা প্রথমবার এসছো অবশ্যই ক্লাসগুলো দেখে নিও। লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স হিস্ট্রি জিওগ্রাফির ক্লাসগুলো ম্যাম প্রোভাইড করেন, সেগুলো তোমরা দেখবে। এবং রায়মার্টিন প্রশ্নবিচিত্রার জন্য প্লেলিস্ট আমরা একটা ক্রিয়েট করে দিয়েছি, সেখানে প্রশ্নবিচিত্রার সমাধানের ক্লাসগুলো পাবে। বাকি কিছু তোমাদের প্রশ্নবিচিত্রার ক্লাস পড়ে রয়েছে, সেগুলো খুব তাড়াতাড়ি আমি আমাদের চ্যানেলে প্রোভাইড করে দেবো। কেমন? আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেওয়ার পাশাপাশি তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। আর সাজেশনের ক্লাস যেগুলো দেওয়া হয়েছে সেগুলো তোমরা অবশ্যই দেখে নিও। কেমন? তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।